প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠান থেকে। আজকে আমরা কথা বলবো ডায়াবেটিক রোগীদের পায়ের ক্ষত নিয়ে। আমরা অনেক সময় দেখেছি ডায়াবেটিক গ্যাংগ্রিন, ডায়াবেটিক আলসার সবশেষ পরিণতি পা কেটে ফেলা। এটা কি প্রথমেই ধরা পড়া যায় না? প্রথমে যদি রোগটা ধরা পড়ে, যদি চিকিৎসা করা যায়, সুস্থ হওয়া যায় কিনা, এই বিষয়গুলো বিস্তারিত আমরা জানবো। আমাদের সাথে আছেন ডাক্তার চৌধুরী রাশিদুল মুগনি, তিনি ডাইরেক্টর মেডিকেল সার্ভিসেস একাগ্রা হেলথ। ডাক্তার মুগনি, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা একটা বিষয় জানি যে ডায়াবেটিস এই রোগটি একটা নীরব ঘাতক হিসাবে কাজ করে। আমরা জানি যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে, এটা শর্করা যদি বেশি থাকে, বিভিন্ন ধরনের জটিলতা করে। একটি জটিলতা যেটা আসলে আমরা ইগনোর করে থাকি, পায়ের জটিলতা। আপনি যদি বলতেন যে আসলে এই পায়ের কি কি জটিলতা ডায়াবেটিস থেকে হতে পারে? বেশিরভাগ অলমোস্ট 25% অফ ডায়াবেটিক পেশেন্ট এই জিনিসটাতে সাফার করছেন, যেটা আমরা ইগনোর করছি। সেটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্টের যে পায়ের প্রবলেমগুলো আছে, সেগুলো আমরা আসলে মনের অজান্তেই হয়তো আমরা কেউ গুরুত্ব দিচ্ছি না। কারণ আমি একটা নর্মাল মানুষ হিসেবে আমি আমার পায়ের জন্য কতটুকু যত্ন নিচ্ছি, হ্যাঁ। আর সেখানে ডায়াবেটিক পেশেন্টরা হয়তো তার অন্যান্য চিকিৎসা বার্ডেনের জন্য আরও হয়তো ওনারা এটাকে উপেক্ষা করছেন। তো মেইনলি ডায়াবেটিক পেশেন্টদের অন্যান্য জায়গার সমস্যার থেকে পায়ে সমস্যা হওয়ার বেশি কারণ হচ্ছে, ধরেন তাদের পায়ের এই যে হাই ডায়াবেটিসের জন্য পায়ের অনুভূতিগুলো হ্রাস পাচ্ছে, আর হচ্ছে যেই ভেসেলগুলো আছে সেগুলো ন্যারো হয়ে যায়, ব্লাড সার্কুলেশনটা কমে যাচ্ছে। আর অ্যাজ এ ডায়াবেটিক পেশেন্ট তার তো যে কোনো ইনফেকশনের সম্ভাবনা বেশি থাকে। এই সব কিছু মিলায় তার পায়ে যেই সমস্যাগুলো হচ্ছে, এগুলো অন্যান্য যেই পেশেন্টগুলো আছে তাদের থেকে ঝুঁকিতে তারা বেশি আছে, যেটা আমরা উপেক্ষা করে যাচ্ছি। অনুভূতিহীন পা, জি, সেটা তো ডায়াবেটিস থেকে হয়। সেখানে কি আমাদের কোনো কাজ করার উপায় আছে যাতে এই নিউরোপ্যাথিটা ডেভেলপ না করে? এখন ডায়াবেটিক নিউরোপ্যাথি এটা ডায়াবেটিসের একটা কমপ্লিকেশন, অ্যান্ড এই কমপ্লিকেশনটা কিন্তু আমরা যদি একটা পেশেন্টকে প্রথম থেকেই তাকে আমরা অ্যাওয়্যার করি যে আপনার কিন্তু এটা হওয়ার সম্ভাবনা আছে, এবং পেশেন্ট যদি প্রথম থেকেই তার ডায়াবেটিসটাকে স্ট্রিক্টলি নিয়ন্ত্রণে রাখতে পারে, তাহলে কিন্তু তার হয়তো নিউরোপ্যাথি ডেভেলপ করলে লেট স্টেজে, যেমন ধরেন তার ডায়াবেটিসের বয়স যত বাড়বে তখন তার নিউরোপ্যাথি হওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু আর্লি যারা আমরা অনেক পেশেন্ট পাচ্ছি যে হয়তো 2 বছর, 3 বছর বা 5 বছর হয়েছে, তার নিউরোপ্যাথি ডেভেলপ করে গেছে। এর একটা কারণ হচ্ছে তার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, এবং তার সাথে তার লাইফস্টাইলটাও হয়তো সে স্মোকার, এই সব কিছু মিলে তার নিউরোপ্যাথিটা আর্লি ডেভেলপ করে যাচ্ছে। তো এই নিউরোপ্যাথি কিন্তু তার পায়ের যেই হেলথটা সেটাকে সবার আগে নষ্ট করে দিচ্ছে। এই ডায়াবেটিক রোগীদের পায়ের যত্নটা কীভাবে নেওয়া উচিত? সিম্পল, ধরেন আমরা যদি একটা ডায়াবেটিক পেশেন্টের বলি, তার আমরা একটা টার্ম বলি যে ডায়াবেটিক পেশেন্ট যখন ডায়াবেটিস ধরা পড়বে, তার যেরকম সে তার হার্টকে স্ক্রিনিং করাচ্ছে, তার যেরকম কিডনি ভালো আছে কিনা, তার পায়েরও একটা স্ক্রিনিং দরকার। কারণ এই যে সে যদি তার ইনিশিয়ালি তার একটা স্ক্রিনিং করা থাকে, তাহলে কিন্তু এটা তার ভবিষ্যতে যে অঙ্গহানির যে পসিবিলিটিটা কমায় দিচ্ছে, এটার জন্য মানে গ্যারান্টেড একটা, মানে গ্যারান্টি বলতে পারেন আপনি। প্রথমে তাকে স্ক্রিনিংটা করাতে হবে, এবং পরবর্তী কিছু হোম রেমেডি আছে যেটা তিনি মানে ফ্রিতে উনি করতে পারছেন। যেরকম হচ্ছে রেগুলার পাটাকে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা, লোশন অথবা ময়েশ্চারাইজার ইউজ করা, একদম হাঁটু থেকে শুরু করে পায়ের পাতার উপরে, নিচে, গোড়ালিতে। তারপরে ঘরের বাইরে গেলেই জুতা মোজা পরা, যত পাটা আসলে কাভার্ড থাকবে তত সেফ থাকবে পাটা। আর হচ্ছে ইন বিটুইন দ্য টোজ, মানে আঙ্গুলের মাঝখানের অংশগুলোকে সবসময় ড্রাই রাখা, কারণ অ্যাথলেট ফুট বা 2 আঙ্গুলের মাঝখানে কিন্তু ইনফেকশনটা খুব কমনলি ডায়াবেটিক পেশেন্টদের হয়। রেগুলার যখন সে রাত্রে শুতে যাবে, তার আগে সারাদিন যে সে হাঁটাহাঁটি করেছে, তার কোনো জায়গায় কেটে গেছে কিনা, ফুলে গেছে কিনা, লাল হয়ে যাচ্ছে কিনা, অথবা চামড়াটা শক্ত হয়ে যাচ্ছে কিনা, এগুলো বেসিক জিনিস যদি উনি নিজে দেখতে পারেন খুবই ভালো। আর নাহলে পরিবারের কাউকে দিয়ে এটা একটু চেক করানো, তাহলেই কিন্তু ওনার এই যে ডায়াবেটিক ফুড প্রবলেমে যেই কমপ্লিকেশনগুলো যেগুলো আমাদের কাছে নিয়ে আসেন, ইনিশিয়ালি এগুলো ধরা পড়ে যায়। কখন তাদেরকে আসলে আসা উচিত আপনার কাছে? কি সিমটম পেলে, কি দেখলে আগে আসা উচিত? আমি বলবো যে ইনিশিয়ালি প্রত্যেকটা ডায়াবেটিক পেশেন্ট যখন আপনার ডায়াবেটিসটা ধরা পড়লো, আপনি অবশ্যই একজন ফুড কেয়ার স্পেশালিস্টের কাছে প্রথমে আপনার পাটা চেক করাবেন। তাহলে হয়তো যেরকম আপনি হঠাৎ করেই ডায়াবেটিস ধরা পড়েছে, হয়তো আপনার পায়ের সমস্যা আরও আগে থেকেই শুরু হয়েছে, যেটা আপনি হয়তো তখন বুঝেননি, সেটা কিন্তু সরাসরি আমরা তখন ধরে দিতে পারবো। আর এছাড়া ধরেন আপনি আপনার অনেক দিন থেকে ডায়াবেটিস আছে,
আপনি কিছু সিমটম দেখলে অবশ্যই আমাদের কাছে আসতে হবে। সেটা হচ্ছে ধরেন আপনার একটা ছোট ক্ষত হয়েছে পায়ে, যেটা অনেক দিন থেকে আছে কিন্তু শুকোচ্ছে না, অথবা দেখলেন হঠাৎ করে ক্ষতটা থেকে পুজ পানি বের হচ্ছে, আপনার জ্বর আসছে, পা ফুলে গেছে, এরকম হলে সাথে সাথে অবশ্যই আসবেন। অথবা যদি আপনি ডায়াবেটিক পেশেন্ট হিসেবে আপনি স্মোকার হয়ে থাকেন, দেখলেন যে আপনার কিছু দূর হাঁটলে পা ব্যথা করছে, বিশ্রাম নিলে ভালো হয়ে যাচ্ছে, তো এইগুলো ক্ষেত্রে তার মানে আমরা তখন চিন্তা করি যে হয়তো আপনার কোনো ভাস্কুলার প্রবলেম আছে, তাহলে এই ধরনের পেশেন্টকেও কিন্তু আমাদের কাছে আসতে হবে। আর কিছু নিউরোপ্যাথি পেশেন্ট আছে যারা আমাদের কাছে কমনলি এসে কমপ্লেন করেন যে স্যার আমার জুতা খুলে পড়ে যাচ্ছে পা থেকে, সারাক্ষণ মরিচের মতো জ্বলছে, অথবা পিন বা শুয়ের মতো খোঁচাচ্ছে, অথবা আমি স্যান্ডেল নিয়ে বিছানায় উঠে গেছি, আমি বলতে পারি না যে আমার পায়ে স্যান্ডেল আছে কিনা। এগুলো নিউরোপ্যাথির একটা আর্লি সাইন। এগুলো যদি আর্লি আমাদের কাছে চলে আসে তাহলে আমরা অনেকখানি এর যে কমপ্লিকেশনটা আছে এটা কিন্তু প্রিভেন্ট করা সম্ভব। আচ্ছা, যদি আমরা স্ক্রিনিং প্রোগ্রাম বলি, যে আসলে আর্লি ডিটেকশনের জন্য স্ক্রিনিং প্রোগ্রাম, আমরা আসলে কোনো পরীক্ষা নিরীক্ষা আছে কিনা জানার জন্য যে তার রক্ত সঞ্চালন ঠিক আছে কিনা, নিউরোপ্যাথি ঠিক আছে, নার্ভ ঠিক আছে কিনা? জি, যখন আমাদের কাছে একটা পেশেন্ট আসে আমরা তো ক্লিনিক্যাল তার পায়ের কি অবস্থা দেখছি, বেডসাইড আমরা কিছু টেকনোলজি নিয়ে এসেছি যেটা ইন্টারন্যাশনালি রেকগনাইজ, যেটা আগে আমাদের দেশে ছিল না। এখন কিন্তু আমরা এগুলোর সাহায্যে পেশেন্টকে স্ক্রিন করছি। যেরকম তার একটা সিম্পল একটা টেস্টের মাধ্যমে আমরা তার পায়ের রক্ত সঞ্চালন কীরকম আছে, ইভেন তার পায়ের আঙ্গুল পর্যন্ত রক্ত সঞ্চালন কীরকম আছে সেটা দেখে দিচ্ছি। তারপর হচ্ছে তার নার্ভগুলোর কী অবস্থা আছে, এই নার্ভ ড্যামেজ যেটা আর্লি আরও কিছু ডায়াবেটিক কমপ্লিকেশনের ইন্ডিকেশন দেয়, সেগুলোও কিন্তু আমরা স্ক্রিনের মাধ্যমে দেখে দিচ্ছি। আর এই বেডসাইড স্ক্রিনিংগুলোতে যখন পজিটিভ কিছু আসে তখন আমরা স্পেসিফিক এখন যেই বড় বড় পরীক্ষাগুলো বিভিন্ন সেন্টারে আছে সেগুলো তখন আমরা হয়তো তার ভাস্কুলার প্রবলেমের জন্য ডুপ্লেক্স, অ্যাঞ্জিওগ্রাম এগুলো লাগতে পারে, তখন আমরা এগুলো প্রেসক্রাইব করে দিচ্ছি। কিন্তু ইনিশিয়াল যে স্ক্রিনিংটা খুবই স্বল্প মূল্যে এবং বেডসাইড স্ক্রিনিংয়েই কিন্তু ছোট ছোট জিনিসগুলো ধরা পড়ে যাচ্ছে। যেখানে ডায়াবেটিক পেশেন্টরা আছে, যেখানে ডায়াবেটিক হসপিটাল আছে, সেখানে ফুড কেয়ার স্পেশালিস্ট একটা মানে একজন থাকাই উচিত। এবং আপনি কিন্তু অনেক চিন্তা ভাবনা করে আমরা দেখেছি একাগ্র হেলথের একটা যাত্রা শুরু করেছেন। আপনার পিছনে আসলে চিন্তাটা কি ছিল, মানে কি ভাবনা থেকে আপনার এই যে একাগ্র হেলথ? আমাদের এই পেশেন্টগুলা মানে নেগলেক্টেড, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তারা লং টাইম সাফার করছে, অথবা দেখা গেলো যেই পেশেন্টটা ইনভলভ হয়েছে বা রোগে ভুগছেন তিনি হয়তো তার ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার। আলটিমেটলি এই যে ডায়াবেটিক ফুটে যে ইম্প্যাক্টটা তার হোল ফ্যামিলিতে পড়ছে, এইটা আসলে মানে সামনাসামনি ডিল না করলে বলা মুশকিল। তো এই কারণে এগুলো সব দেখলাম যে, প্লাস আমরা যখন জার্নালগুলো পড়ছি যে এটা অনেক কিছু করা সম্ভব। এবং ডায়াবেটিক ফুটে যে মেইন প্রবলেমটা, ট্রিটমেন্ট ভেরি কস্টলি, কারণ এটা আমরা বলি যে ডায়াবেটিক ফুট কখনো কমপ্লিটলি কিওর হয় না, এটা রেমিশনে যায়, মানে কিছু দিনের জন্য থেমে থাকে, তারপর হয়তো 2-3 বছর 5 বছর পর আবার হয়। তো এই জন্য এটা আমার যেটা ধারণা ছিল যে এটা যদি আমরা শুধুমাত্র ট্রিটমেন্ট নিয়ে চিন্তা করি, ট্রিটমেন্ট তো ডেফিনেটলি আমাকে ইমপ্রুভ করতেই হবে, এছাড়া আমার যেই ডায়াগনস্টিক টুলগুলো আছে সেগুলোকে আমাকে ইন্টারন্যাশনাল লেভেলের হতে হবে। আরেকটা হচ্ছে অ্যাওয়ারনেস যদি আমরা ক্রিয়েট করতে না পারি তাহলে এটা এই এত বড় লোড সামলানো আসলে আমাদের ডাক্তার সমাজের পক্ষে সম্ভব না। তো সেক্ষেত্রে আমরা যদি আর্লি কি ট্রিটমেন্ট আমরা দিতে পারি এই পেশেন্টগুলোকে? ধরেন একটা ডায়াবেটিক পেশেন্ট হিসেবে আমি যেটা বললাম যে আপনি হোম কেয়ার কী করতে পারেন, সেখানে যদি একটা পেশেন্ট ধরেন তার পায়ের নিচে একটা জায়গায় চামড়া শক্ত হয়ে আছে, এটা যদি উনি এই প্রবলেমটা নিয়ে যদি আমাদের কাছে আসেন, তখন হয়তো আমরা সিম্পল তার গেট অ্যানালাইসিস করে বলে দিতে পারি যে হ্যাঁ আপনার এখানে প্রেশার পয়েন্টটা বেশি, এটা কিন্তু ভেরি রিস্কি ফর ডেভেলপমেন্ট অফ আলসার। একটা আলসার আপনার হয়তো কিছুদিনের মধ্যেই ডেভেলপ করবে, তখন আমরা সিম্পল তার হয়তো ফুটওয়্যার যেটা উনি পায়ে জুতাটা পরছেন সেটা হয়তো আমরা চেঞ্জ করে দিচ্ছি বা ওখানে কিছু মডিফিকেশন করে দিচ্ছি, তাতেই কিন্তু তার এই যে পায়ের সমস্যাটা এটা সমাধান হয়ে যাচ্ছে। এবং এটাই আমরা যখন ইয়ারলি ওনাকে স্ক্রিনিং করছি, এটা কি ডেভেলপ করছে নাকি ডিটোরিয়েট করছে, এটা কিন্তু আমরা তখন দেখতে পাচ্ছি। তো এখানে এই যে ডায়াবেটিক পেশেন্টদের যে ফুটওয়্যারের প্রবলেম, এটাও কিন্তু আমরা ডাক্তার হিসেবে অনেকে বুঝি না। এটা কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে আমি আমার পায়ে কি পড়ছি, এটাই আমার ডায়াবেটিক পেশেন্টের পায়ের স্বাস্থ্যটাকে মানে ভবিষ্যতে কোন দিকে যাবে সেটাও কিছুটা গাইড করে। আপা 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত?
ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজিন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজেন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজিন 28 4th জেনারেশন বার্থ কন্ট্রোল পিল। ডায়াবেটিস বাইরেও কিন্তু একটা রোগ আছে যেটা আপনার পায়ে আলসার করে, যেমন একটা বার্জাস ডিজিজ যেটা আপনার আঙ্গুলে হয়ে থাকে। তো আমরা আসলে মানে ডিটেক্ট করার কোনো উপায় আছে কিনা? এখন যেমন ধরেন যেটা ভাস্কুলার প্রবলেমে যেটা বললাম যে সিম্পল একটা পেশেন্ট যদি দেখে যে তার কিছু দূর হাঁটলে পায়ের মাসলগুলো ক্র্যাম্প করছে বা ব্যথা করছে, উনি চুপচাপ বসে পড়ছেন, আবার কিছু দূর হাঁটতে গেলে উনি আবার ভালো ফিল করছেন। যেমন সেদিন একটা আমার কাছে পেশেন্ট এসেছেন, উনি বললেন স্যার আমি আগে খুব হাঁটতাম, এখন আর হাঁটতে পারি না। তো তখনই আমাদের মাথায় ইন্ডিকেট করলো যে তার মানে ওনার ভাস্কুলার হয়তো কোনো প্রবলেম আছে। তো আমরা বললাম ঠিক আছে, আপনি আমাদের স্ক্রিনিং টুল দিয়ে স্ক্রিনিং করলাম এবং দেখা গেল ঠিকই ওনার ভাস্কুলার যেই ইয়েটা আমাদের প্যারামিটারে যতটুকু থাকার কথা, ওনার ভাস্কুলারিটি কম। তো আমরা স্বভাবতই বুঝলাম যে উনি ভাস্কুলার ডিজিজে আক্রান্ত এবং ওনার কিন্তু কোনো আলসার নেই, কোনো কিছু নেই। উনি সিম্পল শুধুমাত্র এই পায়ের এই ব্যথাটা নিয়ে এসেছেন। তার মানে উনি এতটুকু বুঝতে পেরেছেন যে আমার কিছুটা করা উচিত, এই কারণে কিন্তু এসেছেন। কিন্তু উনি ঘা হওয়া বা পা কালো হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেন নাই। সে কারণে আমরা তাকে সিম্পলি স্ক্রিনিং যখন পজিটিভ আসলো, তখন আমরা তাকে একজন ভাস্কুলার সার্জনের কাছে পাঠিয়ে দিলাম এবং তার ভাস্কুলার ব্লকগুলো ধরা পড়েছে, এখন ওনার ট্রিটমেন্ট হচ্ছে। সো এই যে একটা পেশেন্টের কথা বললাম যে উনি এতটুকু চিন্তা করেছেন বলে আর্লি চলে আসছেন। উনি হয়তো আরও মাসখানেক বসে থাকলে দেখা যেত যে ওনার পায়ের কোনো অংশ কালো হয়ে গ্যাংগ্রিন হয়ে গেছে, তখন তো আর ওখান থেকে ব্যাক করা সম্ভব না। একটা জিনিস মরে গেলে সেটাকে আর ঠিক করা যায় না। কিন্তু যখন এটা মরে যাচ্ছে বা সিমটম যখন ক্রিয়েট করছে, আমরা যদি তখন ইন্টারভেনশন করতে পারি, তাহলে কিন্তু আপনার অঙ্গহানি প্রিভেন্ট করাটা অনেকখানি সম্ভব। আরেকটা হলো যাতে ডিজিজ হয়ে গেছে, যে আপনার তার একটা আলসার দেখা যাচ্ছে, ঘা, এবং ঘাটা দিনে দিনে বড় হচ্ছে এবং ঘাটা শুকাচ্ছে না, জি, পুষ পড়ছে, তখন ট্রিটমেন্টগুলো কি করবেন আপনারা? যেমন আগে ইভেন আমরা যখন আমার ট্রেনিং পিরিয়ড শুরু করি, তখন ছিল হচ্ছে শুধুমাত্র অ্যাম্পুটেশন, হ্যাঁ, কেটে ফেলে দেওয়া। কেটে ফেলে দেওয়া, মানে মাথা নাই, মাথা ব্যথা নেই আর কি। কিন্তু এখন ডায়াবেটিক পেশেন্টের যেই ট্রিটমেন্ট ফ্যাসিলিটিগুলো এখন যেমন হচ্ছে আমরা এইটা আসলে একজন ডক্টরের পক্ষে সম্ভব নয়, এটা একটা কম্বাইন্ড এফোর্ট। সেখানে আমরা টিম ওয়ার্ক, রাইট। এখানে আমরা প্লাস্টিক সার্জনরা আছি, অর্থোপেডিক সার্জনরা আছেন, ভাস্কুলার সার্জনরা আছেন, জেনারেল সার্জনরা আছেন, এছাড়া অর্থোটিক্স যারা ফুটওয়্যার রেডি করছেন, তাদেরও কিন্তু বেশ বড় ধরনের রোল আছে। তো যদি এখন একটা ইনফেকশন হয়ে যায়, আমরা আর্লি তার ডায়াবেটিস কন্ট্রোল করে আমরা যেই সার্কুলেশন কীরকম আছে, কিছু বেসিক প্যারামিটারের উপর ডিপেন্ড করে আমরা চিন্তা করি যে তার লিম্বটা বা পা, ইভেন আঙ্গুলটা পর্যন্ত সেভ করা যাবে কিনা। এখন কিন্তু আমাদের চিন্তাভাবনা একটু চেঞ্জ হয়েছে যে হ্যাঁ, আমরা চেষ্টা করলে অঙ্গহানি প্রিভেন্ট করা সম্ভব। হয়তো এটা সময় লাগবে, সময়ের ব্যাপার, কিন্তু আমরা যখন দেখি যে হ্যাঁ এটা আমার ট্রিটমেন্টে রেসপন্স করছে, তখনই কিন্তু আমরা এটাকে অ্যাম্পুটেশনটাকে প্রিভেন্ট করে দিতে পারছি। যেহেতু আবার ডায়াবেটিস পেশেন্ট, আমরা জানি যে ডায়াবেটিস রোগীদের ঘা সহজেই শুকাতে চায় না। তো সেক্ষেত্রে ধরেন আপনার তাকে কোনো অ্যান্টিবায়োটিক চয়েস করা বা তার ট্রিটমেন্ট অপশনগুলো বা তার কালচারে কোনো প্রয়োজন আছে কিনা, বা তাকে কিভাবে তার পায়ের যত্ন নিতে হবে, তার ড্রেসিং প্রয়োজন আছে কিনা, কি করা উচিত? এখন এটা দুই ভাগে ভাগ করা যায়, একটা হোম সে কি করতে পারে, একটা হসপিটালে ভর্তি সে কি করতে পারে। একটা হচ্ছে আমাদের ডায়াবেটিক পেশেন্টে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের অনেক পেশেন্টরা এসে বলেন স্যার আমার পায়ে ইনফেকশন হচ্ছে, আপনি অপারেশন করতে যাচ্ছেন, কিন্তু আমার ডায়াবেটিস তো অনেক বেশি। এই জিনিসটাতেই অনেক জায়গাতে ইভেন আমরা যখন পেরিফেরি থেকে রুগী পাই, বলে যে আপনার ডায়াবেটিস কন্ট্রোল হোক, তারপর আমি অপারেশন করব। কিন্তু ইটস গেটিং টু লেট। মানে আমরা ডায়াবেটিসটাও যেরকম কন্ট্রোল করতে হবে, সাথে সাথে আমি যদি পুজটাকে সরিয়ে না দিই, তাহলে কিন্তু তার ডায়াবেটিস কখনো কমবে না। ডায়াবেটিসটা যেরকম কন্ট্রোল করতে হবে, সাথে সাথে আমার পুজটাকেও সরাতে হবে। আর এখন আগেকার এখনও আমাদের ঢাকার বাইরে আছে সেই গজ পভিসেপ দিয়ে আমরা ড্রেসিং করি। এখন আমরা এক এক রাতে উন্ডের ক্যারেক্টার অনুযায়ী আমরা এই ড্রেসিং ম্যাটেরিয়ালগুলো ইন্টারন্যাশনাল লেভেলে সব জায়গায় যেগুলো হচ্ছে, হানি বেস ড্রেসিং আছে, ফোম ড্রেসিং আছে, বিভিন্ন ধরনের অ্যাডভান্স ড্রেসিং ম্যাটেরিয়ালগুলো আমরা ইউজ করছি। আমরা যখন একটা উন্ড ঢেকে ফেলার দিক দিয়ে আমরা কনফিডেন্স আমরা গেইন করি, তখনই কিন্তু আমরা ওটাকে সেভ করার চিন্তা করি। আর যদি আমার হাতে কোনো অপশন না থাকে, তাহলে বেশিরভাগ জায়গায় যেটা হচ্ছে অ্যাম্পুটেশন ছাড়া আর কোনো ওয়ে নাই। তো সুতরাং আমরা যদি একটা টিম ওয়ার্ক
নিয়ে আমরা যেহেতু কাজ করি, সেখানে আমাদের যদি ভাস্কুলার ইন্টারভেনশন লাগে আমরা ভাস্কুলার ডাক্তারদের হেল্প নিচ্ছি, সেখানে যদি আমাদের জয়েন্টটা ফিক্স করে দেওয়া লাগে সেখানে আমরা জয়েন্ট ফিক্স করে দিচ্ছি, কিন্তু আমাদের টার্গেট একটাই, টু সেভ দ্য লিম্ব। আমরা অ্যাম্পুটেশন থেকে দূরে সরে আসতে চাই। একটা মানুষের পা হারিয়ে গেলে তার ফ্যামিলি যেরকম সে বার্ডেন হয়ে যাচ্ছে, সেই ইকোনমিক আর ফ্যামিলির জন্য সে আর্নিং যে মেম্বার ছিল সেটা কিন্তু সে লস করছে। সুতরাং এই যে আমাদের পুরো পৃথিবীতেই এই অ্যাম্পুটেশন রেটটা অনেক বেশি, কিন্তু আমাদের দেশে আরও বেশি। আমি বাংলাদেশের সবচেয়ে বড় বড় দুটা ডায়াবেটিক হসপিটালে কাজ করেছি এবং আমি তাদের ওটি লিস্টটা জানি যে একটা ওটি লিস্টে কতগুলো অ্যাম্পুটেশন থাকে প্রতিদিন, যেটা যদি আমরা এটা ট্রেনিংটা ডক্টর থেকে শুরু করে প্রত্যেকটা লেভেলে ইভেন আমাদের নার্সদেরকেও যদি আমরা ট্রেনিংটা দিতে পারি, তাহলে এইটা আর্লি ডিটেকশন এবং এই অ্যাম্পুটেশন প্রিভেনশন সম্ভব। আধুনিক ওয়ার্ল্ডের যে নতুন নতুন যে ওন কেয়ারের যে ড্রেসিংয়ের যে ম্যাটেরিয়ালগুলো ইউজ আপনারা করে থাকেন, তো এটা তো আসলে একজন ডায়াবেটিক রোগী দূরে থাকে, তারা তো আসলে এসে এসে করার, আর এই ড্রেসিং তো আপনারা ডেইলি করানোর পরামর্শ দিয়ে থাকেন না, কোনো নির্ধারিত সময় আছে, এবং তাকে যদি হোম কেয়ারে তার কীভাবে সে করতে পারে, তার কতদিন পর পর ড্রেসিং লাগবে, তার এটা উন্ডের ক্যারেক্টারটা বলে দেবে যে আমার এটা ডেইলি ডেভেলপমেন্ট লাগছে নাকি আমার এটা 2 দিন পর পর ড্রেসিং করলে হবে। আগেকার ধারণা ছিল, ইভেন আমরা এমনও পেশেন্ট পাই যে তার দিনে 2 বার করে ড্রেসিং করা হচ্ছে, কোনো দরকার নেই। হ্যাঁ, তার ক্যারেক্টার যদি আমরা বুঝতে পারি, তার ওই উন্ডের ক্যারেক্টার অনুযায়ী আমরা ড্রেসিং ম্যাটেরিয়াল দিলে ইভেন পেরিফেরিতেও কিন্তু এই ড্রেসিংটা চেঞ্জ করা সম্ভব। এটার জন্য সবসময় আমাদের সেন্টারে আসতে হচ্ছে না। আর এই শুধু ড্রেসিংয়ের জন্য যে রুগীকে হাসপাতালে ভর্তি থাকতে হবে সেটাও কিন্তু না, শুধু দরকার হচ্ছে রাইট উন্ডের জন্য রাইট ড্রেসিং ম্যাটেরিয়াল। এইটাই আমরা চেষ্টা করছি যে যাতে এই ট্রেনিংটা আমরা পুরা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি, তাহলেই এই যে ড্রেসিং ম্যাটেরিয়াল যেটা এখন আমাদের পেরিফেরিতে পাওয়া যাচ্ছে না বলছেন, এইটা যে ডিমান্ড যদি ক্রিয়েট না হয় তাহলে কিন্তু প্রোডাক্ট আসবে না। সুতরাং এই যে ট্রেনিংটা দরকার এই পাটা সেভ করার জন্য, এটাই আমরা চেষ্টা করছি যে এটাকে কীভাবে আরও উন্নত করা যায়। আরেকটি বিষয় আমি বলতে চাচ্ছি যে অ্যান্টিবায়োটিকের রোল এই ওন্ডের ক্ষেত্রে আপনারা কীভাবে বিবেচনা করেন? কিছু বেডসাইড ডিভাইস আছে যেটা আমরা সিম্পল একটা মোবাইল ফোনের মতো একটা ক্লিক করলেই আমরা তার কন্টামিনেশনটা কতটুকু আছে, কি অর্গানিজম হতে পারে, অথবা তার কলোনি বা কোন জায়গাটায় অর্গানিজমটা বেশি আছে ওখান থেকে আমরা একটা কালচারের জন্য পাঠাচ্ছি। এগুলো বেডসাইডেই আমরা একটা মানে ছবি দিয়ে করা সম্ভব। তো এখানে কালচারের উপর ডিপেন্ড করে আমরা সাধারণত মানে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করি, কিন্তু একটা যেটা ভুল আমাদের বেশিরভাগ জায়গাতেই হয় সেটা হচ্ছে সবার ধারণা হচ্ছে অ্যান্টিবায়োটিক না হলে ঘা শুকাবে না। কথাটি সম্পূর্ণ ভুল। অ্যান্টিবায়োটিকের রোল হচ্ছে ব্যাকটেরিয়া এগেনস্টে কাজ করা, যদি ব্যাকটেরিয়া থাকে। জি, এখন অনেক উন পাই আমরা একদম হেলদি, লাল হয়ে আছে, সেখানে কোনো ব্যাকটেরিয়া নাই এবং এটা আশেপাশে কোনো ইনফেকশন ছড়াচ্ছে না, সেখানে আমার অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই। সুতরাং আমাদের এখানে এমনও পেরিফেরি থেকে কিছু পেশেন্ট আছে যে সে হাই ডোজ অ্যান্টিবায়োটিক 90 দিন ধরে দিনে 3 বার করে পাচ্ছে ইনজেকশন, এরকমও আমরা পেশেন্ট পাচ্ছি। তো সবসময় যে অ্যান্টিবায়োটিক পা সেভ করতে পারবে তা কিন্তু না। আমি যদি একটা উন্ডের প্যাথোলজি বুঝি তাহলে আমি প্রেসক্রাইব করতে পারবো যে আমার এখানে অ্যান্টিবায়োটিক লাগবে কি লাগবে না। আপনি আমার অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি পায়ের যত্নের ব্যাপারে সংক্ষিপ্ত কোনো পরামর্শ দিতে চান। এটা সবসময় আমার সব রোগীদেরকেই বলে থাকি যে আপনি ডায়াবেটিক পেশেন্ট হলে আপনি যখন যেরকম হচ্ছে আপনার প্রতি 3 মাস পর পর আপনি পরীক্ষা করছেন, ঠিক সেরকমই বছরে একবার হলেও একজন আপনার পায়ের কি অবস্থা আছে, কারণ আপনি যেই ডিজিজে ভুগছেন ডায়াবেটিস, সেটার কারণে কিছু প্রবলেম হচ্ছে এবং এই যে নিউরোপ্যাথি আছে সেটার জন্য আপনার পায়ের স্ট্রাকচারাল এবং অনুভূতি দুটোই চেঞ্জ হচ্ছে, এবং এটা আপনার যত ডায়াবেটিসের বয়স বাড়বে এটা তত চেঞ্জ হবে। সুতরাং আপনাকে একজন সার্জনকে অথবা ডায়াবেটিক ফুড স্পেশালিস্টকে বছরে একবার চেক করাতেই হবে। আর যেটা আছে সিম্পল, আপনি বাসায় কী করতে পারেন, এই যেটা বললাম, রেগুলার পা ধুবেন, পরিষ্কার করবেন, ময়শ্চারাইজার লাগাবেন, আর রাত্রে যখন আপনি লোশন অথবা তেল লাগাচ্ছেন তখন আপনার পাটাকে একবার হলেও চেক করুন যে আমি সারাদিন যে হাঁটাহাঁটি করেছি আমার পায়ের কী অবস্থা আছে। আর পায়ের দরকার হলে একটু ভালো ফুটওয়্যার মানে জুতা পরুন, খালি পায়ে হাঁটবেন না। আর যারা স্মোকার আছেন ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে, অনুগ্রহপূর্বক স্মোকিংটা বন্ধ করে দিন। ডাক্তার মুগনি, আপনার পরামর্শ নিশ্চয়ই যারা ডায়াবেটিক ফুট আলসার বা গ্যাংগ্রিন বা হওয়ার ঝুঁকিতে আছেন তাদের অনেক উপকার আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক,
আসলে ডায়াবেটিক রোগীদের যে জটিলতা, ডায়াবেটিক নিউরোপ্যাথি এবং ডায়াবেটিক আলসার, ডায়াবেটিক গ্যাংগ্রিন, তা থেকে অ্যাম্পুটেশন অর্থাৎ অঙ্গহানি, এটা যেন আর কারণ না হয়। চলুন আমরা সচেতন হই, আমাদের পায়ের যত্ন নেই। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।